ওয়েভস ক্রাফটিং প্রেজেন্টস গুড ফ্রাইডে সিজন 2। শুরু হচ্ছে আজকের গল্প দীপাঞ্জন মুখার্জির লেখা চিলেকোঠার মৃত্যুছাপ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব মারণ ফাঁদ। আগের পর্বে শুনেছিলেন সদ্য কলেজ হোস্টেলে আসা অনন্যা সিনিয়রদের র্যাগিংয়ের শিকারে বন্দী হয় ভুতুড়ে চিলেকোঠায়, কিন্তু তৃষা অর্থাৎ চিলেকোঠার সেই ভূত সাহায্য করে অনন্যাকে। ঠিক হয় প্রেতাত্মার সাহায্যে প্রতিশোধ নেবে অনন্যা। এরপর বাইরে থেকেও সবাই বুঝতে পারছে যে ওর মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটেছে। কি হয়েছে তা হয়তো কেউই ঠিক উদ্ধার করতে পারছে না। সেই জন্যই বোধহয় ওর স্কুলের বন্ধু এখানেও ওর রুমমেট তনিমা সেদিন জিজ্ঞেস করে ফেলল, কি রে অনু, তোর মধ্যে হঠাৎ এত বদল এলো কি করে? জয়েন্টে দেরিতে ওরিয়েন্টেশন হওয়ায় তনিমা এই হোস্টেলে এসেছে ওর বেশ কয়েকদিন পরে, তাই অনন্যার সঙ্গে রিনিদের করা কাণ্ডের কথা ও জানত না। অনন্যা ওকে কিছু বলেনি, শুধু সামান্য হেসে বলল, কেন রে, কি বদল দেখলি আবার? কেন, কদিন আগেও তো তুই ছিলে একেবারে মোস্ট ক্যাবলা, চূড়ান্ত আনকনফিডেন্ট একটা মেয়ে। এখন তো একেবারে তার উল্টো। কলেজে আসার সুফল। হ্যাঁ, কলেজে যেন উনি একাই এসেছেন, আমরা যেন আসিনি। কি রে, হাসছিস কেন এরকম নিজের মনে? না না, তেমন কিছু না, চল। অনন্যা হেসে এড়িয়ে যায় ওর প্রশ্ন। আসলে উত্তরটা অনন্যা নিজেও বোধহয় জানে না। ও নিজেও কতবার ভেবেছে যে কি হয়েছিল সেই রাতে। বিশেষ একজন বদলে দিয়েছে ওকে, ক্রমাগত বদলে দিচ্ছে, আর তার সুফল ও টের পাচ্ছে প্রতি মুহূর্তে। তৃষা ওকে বলেছিল ওকে সাহায্য করার সুযোগ দেবার জন্য। বলেছিল, আমি তো আছি। আমি তোমার সঙ্গে আছি অনন্যা। তুমি যদি নিজেকে না বদলাও, এরা বারবার তোমাকে একইভাবে আঘাত করে যাবে। সেই প্রেতাত্মার ভয় নাকি সবাই তটস্থ। সেই প্রেতাত্মা নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ওর দিকে। নিজের মনে হেসে ওঠে অনন্যা। অনন্যা নিজেকে সামলিয়ে নেয় চট করে। কলেজ থেকে সবে হোস্টেলে ফিরে এখন একটু ক্লান্ত লাগছে। একটু পড়াশোনা করে নিতে হবে, কারণ রাত্রে পড়ার বেশি সময় পাবে না। দুপুরের পড়া সেরে একটু বিশ্রাম নিয়ে হলঘরের দিকে যায় অনন্যা। ওর ঘর দক্ষিণ দিকের করিডোরের একেবারে শেষ প্রান্তে। এই করিডোর ধরেই প্রথম বর্ষের সব ছাত্রীদের ঘর। এই করিডোর ঘর দিয়ে গেলে হলঘরে পড়া যায়, আর সেই হলঘর থেকেই আরও 3টে করিডোর 3 দিকে গেছে। ওদিকেও বেশ কিছু ঘর রয়েছে। এছাড়াও 1তলা আর 3 তলাতেও ঘর রয়েছে। 3 তলার ওপরে শুধুমাত্র চিলেকোঠার ওই ঘরটা। এখন এই সময় খাবার পরে প্রায় সবাই নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। হলঘরে প্রায় কেউই নেই, শুধু এক কোণে অঙ্কিতাকে একা বসে থাকতে দেখে অনন্যা। তাকে এই অবস্থায় দেখে খানিক চমকে উঠল। ও বুঝতে পারল অঙ্কিতাও ওকে দেখে একটু সচকিত হয়ে উঠল। আসলে চিলেকোঠার ঘর থেকে কোনো সমস্যা ছাড়া বেরিয়ে আসার পর থেকেই রিনি বা ওর ওই দলবল ওকে খানিকটা এড়িয়ে চলছে। অঙ্কিতাকে দেখে অনন্যার মনে প্রতিশোধের একটা সুপ্ত ইচ্ছা একটু নড়ে চড়ে বসল, কিন্তু ও নিজেকে সামলে নেয়। ও মনে করে তার চেয়ে ওদের সঙ্গে বন্ধুত্ব করে নিলে হয়তো বিষয়টা অনেকটা সহজ হবে। যতটা সম্ভব সহজভাবে বলার চেষ্টা করল অনন্যা। কেমন আছো অঙ্কিতা দি? ও অঙ্কিতা দি, একটু শুনবে গো?
অঙ্কিতাদি, হ্যাঁ হ্যাঁ বল। তুমি ভয় পাচ্ছ নাকি আমাকে? কেন? না না, ভয় কেন পাবো? ভয় কেন পেতে যাবো আমি? কেন ভয় পাবে সেটা তো তোমরাই ভালো জানো, কিন্তু সেদিন রাত্রের পর থেকেই দেখছি তুমি, রিনিদি, জিনিয়া, পায়েল, তোমরা সবাই আমাকে এড়িয়ে চলছো, যেন ভয় পেয়েছো। না না না, মানে আগের দিন ভয় পাওনি তুমি? ভয়? হ্যাঁ, তা পেয়েছিলাম প্রথমে, খুবই পেয়েছিলাম। প্রথমে? আর তারপর 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 এমন একটা জিনিস খুঁজে পেয়ে গেলাম ওই ঘরে, আর ভয় পাওয়ার কোনো সম্ভাবনাই রইল না। এখন তুমি যেদিন খুশি আমাকে বলো ওই ঘরে গিয়ে রাত কাটাতে, আমি পারবো। কি পেয়েছো তুমি ওখানে? জানতে চাও? আচ্ছা, দেখাবো তোমাকে, কিন্তু এখন তো দেখানো যাবে না। কেন? কারণ আমি ওই ঘরে যে রহস্যের উত্তর খুঁজে পেয়েছি, ওটা কেবলমাত্র অন্ধকার নামার পরেই দেখতে পারব। রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রিবেলা। যত বেশি রাত হবে তত ভালো। কিন্তু রাত্রে শুনে তুমি অবাক হচ্ছ কেন? ওই ঘরে সবাই যেতে ভয় পেত তো রাত্রিবেলাতেই। আমাকেও তো তোমরা ওই ঘরে আটকে রেখেছিলে রাত্রিবেলাতে, তাহলে ওখানে রহস্য ভেদ রাত্রিবেলাতেই তো হবে, তাই না? ঠিক আছে, রাত 2টোয় তাহলে যাওয়া যাক, কি বলো? রাত 2টো? হ্যাঁ, বললাম না, যত রাত হবে তত ভালো। তুমি ঠিক 1:45-2টোর সময় এখানে চলে এসো, দেরি করো না কিন্তু। আর হ্যাঁ শোনো, অন্য কাউকে এই বিষয়ে একটা কথাও কিন্তু বলো না, ঠিক আছে? চলে এসো, অপেক্ষা করব তোমার জন্য। অঙ্কিতাকে সময় দেওয়া হয়েছিল রাত 1:45, কিন্তু খাওয়া দাওয়ার পর অনন্যা না ঘুমিয়ে চুপ করে অপেক্ষা করতে থাকলো ওর ডরমেটরিতে সবাই ঘুমিয়ে পড়ার। মোটামুটি 11টা নাগাদ সবাই শুয়ে পড়ার পর হোস্টেলের ওদের তলার মনিটর কৃষ্ণা দিয়ে এসে ওদের ঘরের আলো বন্ধ করে দেয়। অনন্যা নিঃশ্বাস চেপে অপেক্ষা করতে থাকে কখন কৃষ্ণাদি চলে যাবে। সে শুনতে পেল কৃষ্ণাদির চলে যাওয়ার পায়ের শব্দ। তারপর অন্ধকারেই পা টিপে এগিয়ে ওদের ঘরের ভেজিয়ে রাখা দরজা খুলে ও নিঃশব্দে এসে পড়ে করিডোরে। সেখান থেকে এগিয়ে যায় সিঁড়ির দিকে। চিলেকোঠার ঘরের সামনে এসে দরজার হুড়কোটা খুলে 2 পা এগিয়ে ঢুকে পড়ে নিকষ কালো অন্ধকারে। ভিতরে ঢুকে ফিসফিস করে ডাক দেয় অনন্যা, তৃষা, 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 তুমি আছো? তৃষা। চারপাশের নিঃশব্দ অন্ধকার ওকে ঘিরে ধরতে আসে, কিন্তু কোথাও কোনো শব্দ হয় না। হাওয়াও যেন নিঃশ্বাস বন্ধ করে আছে এই বদ্ধ ঘরে। তৃষা, তুমি শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু তুমি যা বলেছিলে আমি করেছি। আজ রাত ঠিক 2টোর সময় আমি অঙ্কিতাকে আনবো, আমি আমার কাজ করব। তুমিও বলেছিলে আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। ওকে ওকে প্রচণ্ড ভয় দেখিও, হ্যাঁ, আর এত ভয় দেখাবে যেন সেই ভয় ওদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সব কিছু বলার পরও তৃষাকে দেখতে পায় না অনন্যা, কিন্তু হঠাৎ ঘরের হাওয়াটা ঠান্ডা হয়ে আসে। অনন্যার মনে হয় তৃষা ওর কথা শুনতে পেয়েছে। ও পা টিপে টিপে ফিরে আসে নিজের বিছানায়। আরে অঙ্কিতাদি, এত দেরি করলে কেন? অঙ্কিতা অবাক হয়ে তাকায়। ঘড়িতে সবে 2:10। 5 মিনিট দেরি হয়েছে ঠিকই, কিন্তু ও যে আসতে পেরেছে সেটাই বিরাট ব্যাপার। কাল ছুটি, তাই আজই রাতের খাওয়া দাওয়ার পর রিনি আর পায়েল ওর বিছানায় এসে বসে আড্ডা মারছিল। ওরা ঘুমোতে গেল 1:30টার পর। তারপরেই
কোনো রকমে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসেছে অঙ্কিতা। তাই অনন্যাকে কোনো উত্তর না দিয়েই ওর পেছনে হাঁটতে শুরু করলো অঙ্কিতা। নিঃশব্দে সিঁড়ি পেরিয়ে চিলেকোঠার ঘরের দরজার সামনে পৌঁছয় অঙ্কিতা ও অনন্যা। অনন্যা দরজা খুলতে শুরু করতেই অঙ্কিতা ওর হাত ধরে টান মারে। কি হলো কি? এসো। দরকার নেই, ছেড়ে দাও। তাহলে এই রাত্রিবেলা আমাকে এখানে আনলে কেন? চলো চলো ভেতরে, চলো চলো। আরে এসো না। অঙ্কিতার হাতে টান মেরে ওকে ঘরের ভেতর ঢুকিয়ে ধাক্কা দেয় অনন্যা। তারপর বাইরে এসে দরজাটা বন্ধ করে দেয়। অনন্যা, দরজাটা খোলো। অনন্যা প্লিজ। অনন্যা হঠাৎ ওর হাত ধরে টান দেওয়ায় প্রথমে টাল সামলাতে পারেনি অঙ্কিতা, পড়ে যায় ঘরের ভিতরে। তারপর উঠে দরজায় ছুটে গিয়ে ধাক্কা মারে। বাইরে থেকে বন্ধ হয়ে যাওয়া দরজায় ধাক্কা মেরে চেঁচিয়ে ওঠে, ছেড়ে দাও অনন্যা প্লিজ, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও অনন্যা প্লিজ, প্লিজ ছেড়ে দাও। অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর বলে, আমিও কিন্তু ঠিক এইভাবেই তোমাদের বলেছিলাম অঙ্কিতা, তোমরা আমাকে ঠিক এইভাবেই ঘরের মধ্যে আটকে রেখেছিলে, ভয় দেখাতে। সেই ভয়ের কিছুটা তুমি ফেরত নিয়ে যাও। ছেড়ে দাও অনন্যা প্লিজ, প্লিজ ছেড়ে দাও। ঘরের ভিতরে দরজায় পিঠ ঠেকিয়ে বসে কেঁদে ফেলে অঙ্কিতা। অন্ধকারে কিচ্ছু দেখতে পায় না ও। হঠাৎ ঠান্ডা হয়ে আসে চিলেকোঠার ঘরের ভিতরের বদ্ধ হাওয়া। কেঁপে ওঠে অঙ্কিতা। কিছু একটা ছুটে চলে যায় ওই ছোট্ট ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। অঙ্কিতা তাকায়, কিন্তু দেখতে পায় না। কে ওখানে? বলতে গিয়ে বুঝতে পারে গলা শুকিয়ে এসেছে ওর। কোনো আওয়াজ শোনা যায় না। একটা অপার্থিব নৈশব্দ ক্রমে গ্রাস করতে থাকে ঘরটাকে। ঘরের শীতলতা এত বাড়তে থাকে যে অঙ্কিতার হাড় কাঁপিয়ে দেয়। সামান্য আওয়াজ হয় ঘরের এক কোণে। আবার বলে ওঠে অঙ্কিতা। দেখা যায় না কাউকে। তবু অঙ্কিতা শুনতে পায় একটা শব্দ, যেন কেউ বুকে হেঁটে এগিয়ে আসছে তার দিকে। এবার আতঙ্ক ঝরে পড়ে অঙ্কিতার গলা থেকে। হঠাৎ ফিকে হয়ে আসে ওর ঠিক সামনের অন্ধকার, আর সেখানে ফুটে ওঠে একটা ছায়ামূর্তি। অঙ্কিতা জানে মেয়েটি কে। তৃষা। ওরই মতন একটা মেয়ে, কিন্তু ওর মতো নয়। মেয়েটার মুখের চামড়া ঝরে পড়ছে, যেন গলে পড়ে যাচ্ছে। মুখে একটা হাসি যেন ওর হিংস্রতাকে বাড়িয়ে দিচ্ছে আরো। আর ওর চোখ দুটো নেই, ওখানে রয়েছে অন্ধকার, অতল গহ্বর। কিন্তু অঙ্কিতার মনে হয় ওই কৃষ্ণ গহ্বর দিয়েই যেন ওকে গ্রাস করে নিচ্ছে তৃষা। সেই সঙ্গেই ঘরটা ভরে ওঠে একটা হিংস্র অপার্থিব হুঙ্কারে, যার মধ্যে ডুবে যেতে থাকে বাকি সমস্ত শব্দ। ডুবে যেতে থাকে অঙ্কিতার কান্না, ওর কাতর আরতি। আমাকে মেরো না, আমাকে মেরো না। ভয় পাচ্ছ অঙ্কিতা? তুমি জানো না এখানে তৃষা আছে, এখানে আমি আছি। তুমি তোমার বন্ধুরাই তো সবাইকে বলে বেরিয়েছ আমার কথা। ভুল হয়ে গেছে, ক্ষমা
করে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। এত ভয় পাচ্ছ যখন, তাহলে এসেছো কেন এখানে? ও তুমি তো নিজে আসনি, না তোমাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে এসেছে। অনন্যা, অনন্যা দরজা খোলো, অনন্যা দরজা খোলো। অনন্যা কিচ্ছু শুনতে পাবে না, কোনো লাভ নেই চিৎকার করে। যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ কেউ তোমার আওয়াজ শুনতে পাবে না। না না, এদিকে আসবে না, আসবে না এদিকে। অঙ্কিতার কোনো সময় পায় না সরে যাওয়ার। তৃষার বড় নখগুলো বসে যেতে থাকে তার গলায়। অনন্যা শুনতে পায় অঙ্কিতার চিৎকার। প্রথমে আসতে শুরু হয়, তারপর ক্রমে বাড়তে থাকে, তারপর স্তব্ধ হয়ে যায়। হঠাৎ খুব ভয় করে অনন্যা। ও এগিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খোলে না। অঙ্কিতা কি তবে ভেতর থেকে বন্ধ করে দিয়েছে দরজাটা? কিন্তু ও তা করবে কেন? ও তো বাইরে আসতে চেয়েছিল। অনন্যা আবার দরজাটা খোলার চেষ্টা করে, করতে করতে ডাক দেয় অঙ্কিতার নাম ধরে। অঙ্কিতা, অঙ্কিতা। কেউ উত্তর দেয় না, কিন্তু প্রবল জোরে অঙ্কিতার চিৎকার শুনতে পায় অনন্যা। যেন প্রচন্ড যন্ত্রণায় ও চিৎকার করছে আর কাউকে অনুরোধ করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য। অনন্যা কি করবে বুঝতে পারে না, আবার ডাকে। অঙ্কিতা, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? অঙ্কিতা, অনন্যা, অনন্যা, তুমি এখান থেকে চলে যাও। অনন্যা, চলে যাও, এখানে দেখো না, ঘরে চলে যাও, যাও ঘরে চলে যাও, যাও অনন্যা। অনন্যার মনে হয় তৃষার কণ্ঠে আদেশের সুর। ও আর কিছু বলে না, শুধু চিলেকোঠার বন্ধ দরজার দিকে আর একবার তাকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। শুনছিলেন চিলেকোঠার মৃত্যুছাপ গল্পের দ্বিতীয় পর্ব, মারণ ফাঁদ। লেখক দীপাঞ্জন মুখার্জি, পরিচালনায় অমিতেশ চ্যাটার্জি, গল্প পাঠে দেবাদিত্য মুখোপাধ্যায়। অনন্যার ভূমিকায় অনন্যা তিওয়ারি, তৃষার ভূমিকায় ঐশিকী রায়, তনিমার ভূমিকায় তৃষা দাস, অঙ্কিতার ভূমিকায় প্রীতি সূত্রধর ও সাউন্ড ও গ্রাফিক্স ডিজাইনিংয়ে অমিতেশ চ্যাটার্জি। তৃতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।